আমরা মাঝে মাঝে আলোচনা করেছি এই রোগটা কিন্তু খুবই রেয়ার ডিজিজ। আমরা হয়তো খুব কম আলোচনা করেছি, কিন্তু কিছু পেশেন্ট রয়েছে আমাদের এনবিপিতে যারা এই রোগ দিয়ে আক্রান্ত এবং তাদের পার্সোনাল রিকোয়েস্টের জন্য, কারণ তারা আজকে বহুদিন ধরে এই রোগে ভুগছেন, এমএনডি রোগে। তারা আজকে রোগে ভুগে তাদের কোনো ইমপ্রুভমেন্ট পাননি, কিন্তু আয়ুর্বেদের হাত ধরে আয়ুর্বেদিক চিকিৎসা করার পর, পঞ্চকর্ম ট্রিটমেন্ট নেওয়ার পর তারা যে উন্নতিটা পেয়েছে, এটা তারা চাইছেন কি আরও মানুষ যাতে সেই উপকারটা পান। সেই জন্য তারা রিকোয়েস্ট করেছেন কি ডাক্তারবাবু আপনারা একটু এমএনডি নিয়ে বলুন, কারণ আমরা তো বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন জায়গায় আমরা চিকিৎসার জন্য যাই, সেখানে দেখছি গিয়ে মানুষরা ট্রিটমেন্ট পাচ্ছে না, সেখানে মানুষদের অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না, আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। তো এইটা নিয়ে যদি আলোচনা করেন, যারা এই রোগে ভুগছেন তারা হয়তো কিছুটা হলেও আশ্বাস পাবেন এবং ভালো হতে পারবেন, তাদের লাইফ স্প্যানটাও একটুখানি বাড়বে। এবার এই মোটর নিউরন ডিজিজ এটা কি? এটা একটা হচ্ছে নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, এটা নার্ভ রিলেটেড প্রবলেম, আর এটা হচ্ছে মাসেলগুলোকে আমাদের এফেক্টেড করে মেনলি। আর এটা হচ্ছে আয়ুর্বেদ মতে আমি যদি দেখতে চাই তো সেখানে বলা হচ্ছে কফ দোষ এবং বাতজ দোষ, এই দুটো ভিসিয়েটেড হওয়ার ফলে আমাদের ব্রেন এফেক্টেড হয় এবং সেখান থেকে নার্ভাস সিস্টেমটা নষ্ট হয়ে যায় এবং এই রোগটা তৈরি হয়। এই রোগটার মেনলি চারটে ভাগ রয়েছে। চারটে ভাগের মধ্যে এএলএস রয়েছে, অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস রয়েছে, প্রোগ্রেসিভ বালবার পলসি রয়েছে, পিবিপি প্রাইমারি ল্যাটারাল স্ক্লেরোসিস রয়েছে একটা, আর একটা রয়েছে অ্যাকিউট মায়োপ্যাথিক অ্যাট্রপি। এই চারটে ধরনের এর ভাগ রয়েছে। এই চারটে ভাগের মধ্যে এমএনডির এই চারটে ভাগের মধ্যে এএলএস যেটা রয়েছে, অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, এটা হচ্ছে সবথেকে বেশি পাওয়া যায় আর এইটা হচ্ছে সবথেকে ডেঞ্জারাস। আমরা এই রোগটা হলে মেনলি কী দেখতে পাই, এই রোগের লক্ষণটা আপনি প্রথমে বুঝতে পারবেন না। প্রথমে এই রোগের লক্ষণটাই হচ্ছে যে কোনো মানুষ দেখবেন আপনার অ্যাঙ্কেল জয়েন্টের কাছে দুর্বলতা থাকবে এবং আপনার পায়ের পোর্শনে দুর্বলতা আসবে। মনে হচ্ছে পাটা ভাঁজ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে উঠে দাঁড়াতে পারছি না, পড়ে যাব, বা বিছানা থেকে যখন উঠছেন একবারে উঠতে পারছেন না, হাঁটুর ওপর ভর দিয়ে উঠতে হচ্ছে, হাঁটা চলা করতে অসুবিধে হচ্ছে। এটা প্রথম লক্ষণ আপনারা লক্ষ্য করবেন। তারপরে আস্তে আস্তে কি হবে, কোনো জিনিস ধরে ওপরে তুলতে পারবেন না, সেই ক্ষমতাটা চলে যাবে, সেই মাসেল টোনটা চলে যাবে, বা কোনো জিনিস ধরে থাকতে পারবেন না, হাত থেকে পড়ে যাবে। আস্তে আস্তে মাসেলগুলো ডিস্ট্রয় হবে, মাসেলগুলো দুর্বল হতে থাকবে এবং সেটা লাস্ট পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, আমাদের তো মাসেল সব জায়গায় থাকে, ভলেন্টারি মাসেল, আমাদের হার্টে মাসেল রয়েছে, আমাদের লাংসে মাসেল রয়েছে, আমাদের শ্বাস প্রশ্বাস যে নিচ্ছি সেটাও একটা মাসেলের মেকানিজম রয়েছে। সেই মাসেলগুলোও আস্তে আস্তে অকেজো হতে থাকবে। তাতে কি হবে, আমরা রেসপিরেটরি সিস্টেমটা আস্তে আস্তে কোলাপস করতে থাকবে। আমাদের যে হার্টে পাম্পিং হচ্ছে সেই হার্টটা আস্তে আস্তে পাম্প করতে পারবে না, কারণ সেইখানেও মাংস পেশি যেগুলো রয়েছে সেগুলো দুর্বল হতে থাকবে এবং মানুষটি ধীরে ধীরে একদম পুতুলের মতো হয়ে যাবে, তার কোনো নড়াচড়া থাকবে না, একদম বিছানায় পড়ে যাবে। আর এই রোগটা হচ্ছে প্রোগ্রেসিভ রোগ। আর এই রোগটা যখন আমাদের ডায়াগনোসিস হচ্ছে, যে স্টেজে গিয়ে এই রোগটা ধরা পড়ে, আমরা প্রথমে বুঝতে পারবো না, আমি প্রথমে ভাববো কিছু দুর্বলতা হয়েছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে, আমরা ইগনোর করব। রোগটা যখন তার স্বমহিমায় আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে, তখন আমরা ডাক্তারবাবুদের কাছে যাব এবং সেই রোগটা ডায়াগনোসিস হবে কি আপনার এমএনডি হয়েছে। সেই ডায়াগনোসিস থেকে আপনার কাছে সময় থাকবে মাত্র 2 থেকে 6 বছর। মানে রোগটা যখন ডায়াগনোসিস হচ্ছে তারপরে 2 থেকে 6 বছর ওই মানুষটি জীবিত থাকতে পারেন। আস্তে আস্তে যতই ট্রিটমেন্ট করুক, যেখানেই যাক পৃথিবীর, আস্তে আস্তে তার ডিটোরিয়েশন হতে থাকবে। ভয়াবহ রোগ, তাহলে ভয়াবহ রোগ। এবং এই যে আপনার ডিটোরিয়েশন, এই যে এএলএস বললাম, এমএনডির যেটা মেন কমন যেটা পাওয়া যায় এএলএসটা, এটা বলা হয় 2 থেকে 3 বছরের মধ্যে মানুষটি আস্তে আস্তে মানে মৃত্যুর দিকে চলে যাবে। তো এই রোগটাকে আটকাতে হবে, কারণ এই রোগটাকে যদি আমি না আটকাই, এর প্রোগ্রেসিভনেস যদি না আটকানো যায়, তাহলে তো আমরা ওই দিকে চলে যাব। আয়ুর্বেদের মধ্যে এমন কিছু মিরাকেল ট্রিটমেন্ট আছে, আমরা হয়তো পুরোটা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তার লাইফ স্প্যানটাকে বড় করতে পারবো। এটা নিয়ে জাপানেও রিসার্চ হয়েছে, চায়নাতেও রিসার্চ হয়েছে, দুটো জায়গাতেই হয়েছে। দেখা গেছে যে পেশেন্টটি, এবং আদার প্যাথির ক্ষেত্রে কি হচ্ছে, আমরা এমএনডিতে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করছি,
হয়তো মাসেলের প্রবলেম হচ্ছে, সেখানে একটা মাসকুলার স্প্যাজম আসছে, সেই আমরা অ্যান্টিস্প্যাজমোটিক ড্রাগ দিচ্ছি। বা আমাদের কি হচ্ছে, আমাদের শরীরে দুর্বলতা হচ্ছে, সেখানে ভিটামিন দিচ্ছি। এই রোগের ক্ষেত্রে ভিটামিন B1, B6 এবং B12 খুব জরুরি। এই 3টে ভিটামিনের সাপ্লিমেন্ট আমরা দিই। সেটা আয়ুর্বেদ মতে আমরা বিভিন্ন হার্বসের মধ্যে রয়েছে, ভেজিটেবলসের মধ্যে রয়েছে, ফ্রুটসের মধ্যে রয়েছে, সেগুলো আমরা দিই। কিন্তু মেইনলি সেটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট হচ্ছে। আয়ুর্বেদ কি করছে, এই যে মোটর নিউরন ডিজিজ, এই যে নার্ভের ডিজেনারেশনটা হচ্ছে, আমরা জানি হলুদের অনেক গুণাগুণ রয়েছে। হলুদ ক্যান্সারেও যেমন ব্যবহার হয়, হলুদ অ্যান্টিবায়োটিক হিসেবেও ব্যবহার হয়, হলুদ স্কিনের ক্ষেত্রেও ব্যবহার হয়। কিন্তু হলুদের একটা বড় রোল রয়েছে টারমারিকের, সেটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমটাকে আবার রিজেনারেট করতে পারে, সে নতুন করে তৈরি করতে পারে। হয়তো পুরোটা পাচ্ছে না, তার উপর প্রলেপ দিতে পারবে, যেটা দুদিনে খারাপ হয়ে যাচ্ছে সেই জিনিসটাকে সে 10 দিন চালাতে পারবে। আয়ুর্বেদ কি করছে, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আয়ুর্বেদিক হার্বসের মাধ্যমে, এবং অশ্বগন্ধা বলেও একটা হার্বসের নাম আমরা শুনেছি, অনেক প্রচলিত হার্বস, আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করি, ইমিউনো বুস্টার হিসেবে ব্যবহার করি, আমাদের যাদের ঘুম ভালো হয় না অ্যান্টি অ্যাংজাইটিক অ্যান্টি স্ট্রেস ড্রাগস হিসেবে ব্যবহার করি। এই অশ্বগন্ধাও কিন্তু এই ধরনের MND পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করি। এই অশ্বগন্ধারও একটা রোল রয়েছে কি, নার্ভাস সিস্টেম যেটা রয়েছে নার্ভ রিলেটেড প্রবলেমে, এবং বায়ু ঘটিত, যেটা আয়ুর্বেদ বলে বায়ু এবং কফের জন্য হচ্ছে, তো বায়ুটাকে এটা ঠিক ব্যালেন্স স্টেটে রাখে, কন্ট্রোল করে রাখে। এবং আয়ুর্বেদে এর পরে যে স্টেপটা আসছে সেটা খুব দরকারি। MNDর প্রত্যেকটা পেশেন্টকে আমরা পঞ্চকর্মা অ্যাডভাইস করি অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ তাদের কাছে এমনি সময় কম। তারা যদি সময়টা অন্য জায়গায় ব্যয় করে তাহলে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো না। একদম যদি লাস্ট স্টেজে আসে আমাদের ক্ষেত্রে কিছু করার নেই, কারণ আপনি বলছেন তারপরে সময়টা আমরা খুব কম পাবো। ট্রিটমেন্ট করব, তাকে রিব্যাক করব, সেটা অনেক কষ্টদায়ক হয়। কিন্তু যে পেশেন্ট MND ডায়াগনোসিস হয়ে গেছে, বা আজকের প্রোগ্রাম দেখছেন যারা মিস করেছেন, বা কেউ দেখছেন তার আত্মীয় রয়েছে, তাদের প্রত্যেকের কাছে ফরওয়ার্ড করুন এই নিউজটা, কি আপনারা MNDর পেশেন্টরা আপনারা কিন্তু 10 থেকে 20 বছর ভালোভাবে থাকতে পারেন। MND মেইনলি ধরা পড়ে ওল্ড এজেসে, বাচ্চাদের ক্ষেত্রেও পাওয়া যায়। বাচ্চাদের থেকে মেইনলি হয় হচ্ছে আমাদের বয়সকালে। তো আমরা যখন একটা 50 বছর বা 45 বছর বা 60 বছর বয়সে একটা পেশেন্ট পাবো যার MND ডায়াগনোসিস হয়েছে, সে যদি জানে কি আমি যদি আমার লাইফ স্প্যানটা আরও 20 বছর বাড়াতে পারি, তার মানে 75-80, সেটা অনেকটা ফ্যামিলির জন্য একটা স্যাটিসফ্যাক্টরি এজ। সেই জায়গাটাই কিন্তু আয়ুর্বেদ কিন্তু MND রোগ থেকে তাকে বাঁচিয়ে সেই জায়গাটা অবধি পৌঁছে দিতে পারে। বাহ।